আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারত তার পররাষ্ট্রনীতি বদলে ফেলতে চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই কথা বলেছেন। কেমন করতে চান তিনি ভারতের পররাষ্ট্রনীতিকে, আর বর্তমান যে পররাষ্ট্রনীতি আছে তাকে তিনি কিভাবে মূল্যায়ন করছেন? বর্তমান পররাষ্ট্রনীতিকে তিনি মূল্যায়ন করছেন যে গুটিসুটি মেরে থাকা পররাষ্ট্র নীতি। তিনি বলছেন যে বিভিন্ন কারণে ভারত আত্মরক্ষামূলক অর্থাৎ গুটিসুটি মেরে থাকা একটা পররাষ্ট্রনীতি অনুসরণ করত, এবং জয়শঙ্কর মনে করেন যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার অর্থাৎ সেই যুগ শেষ হয়ে গেছে অনেক আগেই। তিনি এক্সাক্ট যে কথাটি বলেছেন সেটি হলো, বিভিন্ন কারণে ভারত আত্মরক্ষামূলক গুটিসুটি মেরে থাকা অনুসরণ করত, সেই যুগ ভারত নিঃসন্দেহে পেছনে ফেলে এসেছে। তাহলে সুপ্রিয় দর্শক, ভারতের পররাষ্ট্রনীতি কেমন হতে পারে তা আলোচনা করতেই এই ভিডিও। সবার আগে বলি সহজ করে, পররাষ্ট্র নীতি কি? পররাষ্ট্র নীতি হলো যে একটি দেশ অন্য একটি দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং এর মাধ্যমে নিজের নিরাপত্তা রক্ষা করা, নিজের উন্নতি করা, এই যে বিষয়গুলোকে নিশ্চিত করা, নিজের নাগরিকদের সুযোগ সুবিধা ভালো দিকগুলো নিশ্চিত করার যে কৌশল, যে নীতি, যে পলিসি, তাকেই সহজ করে বলা যায় পররাষ্ট্রনীতি। অর্থাৎ বিশ্বের সব দেশেরই তাহলে অন্য দেশের সঙ্গে চলতে হয়, মিশতে হয়, এবং যেসব নীতির ভিত্তি দিয়ে তারা সেটি করে সেটি হলো তাদের পররাষ্ট্রনীতি। যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। তাহলে আরো সহজ করে যদি বলি, আপনি আপনার ব্যক্তিগত জীবনেও অনেক ধরনের নীতি আপনার থাকে। যেমন আপনার যে প্রতিবেশী বাড়িগুলো রয়েছে আপনার গ্রামের ভেতরে, সেই কোন বাড়ির সঙ্গে আপনার কোন সম্পর্ক থাকবে, কোন বাড়ির সঙ্গে কিভাবে আপনি সেই বাড়ির সঙ্গে মেলামেশা করবেন, এই যে বিষয়গুলো আপনি যখন ঠিক করেন, অর্থাৎ এই যে ঠিক করার বিষয়, এটিকে বলা হয় পলিসি। কি করবেন কি করবেন না, এটি হলো নীতি বা পলিসি। এই যে পলিসি আপনি আপনার প্রতিবেশী পরিবার বা গ্রামের অন্যান্য লোকজনের সঙ্গে করেন, একটা দেশ যখন অন্য একটা দেশের সঙ্গে এই নিয়ম কানুনগুলো মেনে চলে, তখন সেটাকে বলা হয় সে দেশের পররাষ্ট্রনীতি। তাহলে ভারত যে পররাষ্ট্রনীতি দুনিয়া জুড়ে আহ বহাল রেখেছে, সেখানে তাদের উদ্দেশ্য কি? এই পররাষ্ট্রনীতি দিয়ে ভারত কি কি নিশ্চিত করে? প্রথমে ভারত তার জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করে, এবং বিশ্বের সব দেশেই মোটামুটিভাবে এটাই সবচেয়ে আগে প্রায়োরিটি লিস্টে থাকে যে সে তার দেশের জাতীয় নিরাপত্তাকে রক্ষা করবে। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার যেসব শর্ত নিয়ে আলাপ আলোচনা হতে পারে, আপনারা খেয়াল করে দেখবেন যে ভ্লাদিমির পুতিন এসে বলবে যে তার দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা করে তারপর চুক্তি এবং আলাপ আলোচনা হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি ভারত গুরুত্ব দেয় সেটি হলো যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা নানা রকম নীতি করে, এবং তারা যখন তাদের পররাষ্ট্রমন্ত্রী বা তাদের সরকার প্রধান যখন প্রতিবেশী দেশগুলোতে যায়, তখন বক্তৃতার মধ্যে এই শব্দটি তারা ব্যবহার করে, যে আঞ্চলিক স্থিতিশীলতা। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে অর্থনৈতিক উন্নয়ন। ভারতের জনসংখ্যা যেমন অনেক বেশি এবং সে দেশের অর্থনীতিও বড় অর্থনীতি, সুতরাং অর্থনীতির সঙ্গে রাজনীতি, অর্থনীতির সঙ্গে সবকিছুরই একটা সম্পর্ক রয়েছে। এবং এই যে কূটনীতির যে সম্পর্ক, অর্থাৎ পররাষ্ট্র নীতির যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে একটা দেশের অর্থনীতি, সে দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক বড়ভাবে প্রভাবিত করে থাকে। ভারত আরেকটা বিষয়কে তার পররাষ্ট্র নীতির অংশ হিসেবে গুরুত্ব দেয়, সেটি হলো যে তার দেশের যে বিশাল সংখ্যক প্রবাসী কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, তাদের সুরক্ষা তারা নিশ্চিত করে। তাহলে এই যে ভারতের যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতিতে যা দাঁড়িয়েছে এখনো পর্যন্ত, যে শেপ নিয়েছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা আপনি কাকে দিতে পারেন? সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হয় জওহরলাল নেহরুকে। 1947 সালে তিনি ক্ষমতা নেয়ার পর টানা 1964 সাল পর্যন্ত ভারতের ক্ষমতায় ছিলেন। তিনি আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, স্বাধীন দেশকে পুনর্গঠন করা, এসবের পাশাপাশি পররাষ্ট্রনীতি প্রণয়নে এবং পররাষ্ট্র নীতিকে একটা শেপে আনার বিষয়ে ব্যাপক ভূমিকা রেখেছেন। ফলে এখন যখন বিজেপি সরকার বা জয়শঙ্কর যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন করে আনার কথা তুলেন বা পরিবর্তন করার কথাটি তুলেন, তখন জওহরলাল নেহরু পরবর্তী যে পররাষ্ট্র নীতি তা গঠন করা বা তা প্রণয়ন করা বা তাকে একটা শেপে নেয়ার বিষয় সামনে চলে আসে। ফলে এটি নিয়ে ভারতে কিন্তু একটা রাজনৈতিক আলাপ আলোচনা এবং রাজনৈতিক দ্বন্দ্ব সেখানে থাকে। কারণ জওহরলাল নেহরু যে নীতি প্রণয়ন করেছে সেই নীতিকে কংগ্রেস সাপোর্ট করে, এবং কংগ্রেস বা কংগ্রেস সমর্থকরা অনেকেই এটা এইভাবে দেখতে চান যে বিজেপি সরকার নতুন পররাষ্ট্রনীতি করে তাদের যে নীতি আছে
তাদের সেটিকে একটা রাজনৈতিকভাবে মোকাবেলা করছে, এরকম একটা আলোচনা তখন সামনে চলে আসে। আবার এই যে ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জন্য কংগ্রেস সবসময় বিজেপিকে দায়ী করে। কংগ্রেস যখন তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় আকারে সমালোচনা করে, তখন ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বিষয়টিকে টেনে এনে তারা বিজেপিকে কোণঠাসা করতে চায়। বিশ্বের কোন বাস্তবতায় এসে জয়শঙ্কর এখন ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে চাচ্ছেন, এই বিষয়টি আমাদের বোঝা দরকার। বিশ্বে এখনো দুটো মেরু আছে। সেই দুটো মেরু হলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এটি ভৌগোলিকভাবে সত্য। পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত দুটো মেরু থাকবে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। কিন্তু রাজনৈতিক যে দ্বিমেরু ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়া হয়েছে, সেই দ্বিমেরু কিন্তু এখন আর নেই। আবার এরপরে অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রকে পৃথিবীতে এক মেরু হিসেবে, এক মোড়ল হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে ওয়ার্ল্ড অর্ডারে নানা রকম পরিবর্তনের কথা বিশেষজ্ঞরা বলছেন। যেমন এখন রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়া তারা মিলে এক ধরনের ক্ষমতা চর্চা তারা করতে চায়। ডলারের এগেনস্টে ডলারাইজেশন, আইএমএফ এর এগেনস্টে ব্রিক্স জোট, এরকম নানান রকম সংগঠন, জোট, অর্থনৈতিক কাঠামো, এসব বিষয়গুলোকে বিশ্বে গড়ে উঠছে। ফলে নানা রকমের মেরুকরণের অস্তিত্ব পৃথিবীতে এখন রাষ্ট্রবিজ্ঞানীরা খুঁজে বের করতে চান। দিল্লিতে ইন্ডিয়ান ওয়ার্ল্ড নামে একটা সাময়িকীর উদ্বোধন অনুষ্ঠানে জয়শঙ্কর এইসব বিষয়গুলোকে অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন যে প্রযুক্তি এ বিশ্বকে অনেকভাবে বদলে দিচ্ছে এবং এই সময়টিতে এসে এখন ভারতকে নতুন করে তার পররাষ্ট্রনীতি নিয়ে ভাবা দরকার পড়ে আছে। জয়শঙ্কর এটিও উল্লেখ করেছেন যে যখন তিনি পররাষ্ট্রনীতি পরিবর্তনের কথা বলেন, তখন জওহরলাল নেহরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠন বিষয়ে আলোচনা হয় এবং এটি নিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা করা ঠিক নয় বলেও তিনি মত প্রকাশ করেন। তাহলে আগামী দিনে ভারতের পররাষ্ট্রনীতি কি হবে? আগামী দিনে ভারতের পররাষ্ট্রনীতিতে সেদেশের প্রবাসী কর্মীরা অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ জয়শঙ্কর মনে করেন যে আগামী দিনগুলোতে ভারত আরো বেশি পরিমাণে নিজেদের কর্মী বিশ্বের বিভিন্ন দেশে পাঠাবে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভারতের যে কর্মীরা বিভিন্ন দেশে কাজ করতে যান, তারা কিন্তু ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখেন। এবং বিজেপি যেমনিভাবে ভারতে নিজেদের দলকে গুছিয়ে রেখেছে, তেমনিভাবে ভারতের বাইরে বিশেষ করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এইসব দেশগুলোতে এবং অন্যান্য দেশগুলোতে যে প্রবাসী কর্মীরা রয়েছে ভারতের, তাদের সবাইকে তারা গুছিয়ে রাখে, অর্থাৎ তারা কানেক্টেড থাকে। ফলে এখন জয়শঙ্কর বলছেন যে ভারতের যে পররাষ্ট্রনীতি আগামী দিনে হবে, তা হবে বড় করে ভাবা, তা হবে দীর্ঘমেয়াদে ভাবা এবং স্মার্ট করে ভাবা। এই তিনটি বিষয় থাকবে ভারতের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির মধ্যে। এক হলো বড় করে ভাবা, মানে অনেক বড় কিছু। দ্বিতীয়ত হলো দীর্ঘমেয়াদে ভাবা, অর্থাৎ আজকের দিন 1 বছর 2 বছরের জন্য নয়, লম্বা সময় ধরে পরবর্তী প্রজন্মও যেন এর সুফল পায়, এরকম একটা বিষয় ধরে ভাবা এবং ডেফিনেটলি স্মার্ট করে ভাবা। এর ব্যাখ্যা নিশ্চয়ই আপনাদেরকে আর দেওয়ার প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক। এবং সেখানেই তিনি বলেছেন যে বিভিন্ন কারণে ভারত আত্মরক্ষামূলক গুটিসুটি মেরে থাকা পররাষ্ট্রনীতিকে অনুসরণ করত। সেই যুগ তা ভারত পার হয়ে এসেছে বলে জয়শঙ্কর মনে করেন। আপনাদের মনে করে দিই যে ভারত এক সময় জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছে। বলা হয়েছে যে পড়ছে পেহেলে, অর্থাৎ প্রতিবেশী সবার আগে, এই ধরনের পররাষ্ট্রনীতিকে ভারত লালন করে এসেছে। তাহলে জয়শঙ্কর যেই পররাষ্ট্র নীতির কথা বলছেন বা ভাবছেন, ভারত যদি সত্যি সত্যি সেই পর্যায়ের পররাষ্ট্র নীতিকে নিজেরা ধারণ করে এবং তা বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগামী দিনে কেমন হতে পারে সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।